আপনাকে গুলি করা হয়? আমাদের নির্বাচনী কার্যালয় ছিল, সেখানে আমরা সবাই বসে চা খাচ্ছিলাম এবং সেইখানে পুরো গুলি করেছিল আমরা প্রাণী মারার জন্য দুষ্কৃতীরা, যারা এন্টি সোশ্যাল। কোথায় লেগেছিল? পুরো এখানে লেগেছিল, পুরো গলাতে। মাছ ভাত দিয়ে লাঞ্চ করার কারণটা কি? মানে শুধুই কি সেলিব্রেশন, নাকি কোনো একটা বার্তা দেওয়া? তদানীন্তন মুখ্যমন্ত্রী যে বিজেপি সরকার আসলে মাছ খাওয়া বন্ধ করে দেবে, এটা অদ্ভুত ব্যাপার। মানে কি করে মানুষের মধ্যে বিভ্রান্তি সরানো যায়, তার জন্য শত রকম চেষ্টা তিনি করেছেন। মাছ ভাত কেন খাওয়া বন্ধ করে দিবে? বাঁচতে চাই, বিজেপি তাই। মুখ্যমন্ত্রী বলেছেন সকলের উদ্দেশ্যে যে কথা কম, কাজ করে দেখাতে হবে। নমস্কার। পশ্চিমবঙ্গে গেরুয়া ঝড় উঠেছে বেশ কয়েকদিন আগে, নবনির্মিত সরকার এবং আজকে যে বিধানসভায় শপথ গ্রহণের পর আমাদের সামনে যিনি এসেছেন, তিনি মালদা বিধানসভা কেন্দ্র থেকে একবার নয় দুবারের জয়ী এমএলএ গোপাল চন্দ্র সাহা। গোপালবাবু নমস্কার। নমস্কার, আজকাল.in আপনাকে স্বাগত। বিধানসভায় আপনি শপথ গ্রহণ করলেন দ্বিতীয়বার একজন বিধায়ক হিসেবে। প্রথমবার যখন জিতেছিলেন বিরোধী দল হিসেবে, এখন শাসক দলের অংশ হয়ে ঢুকলেন। তফাৎটা কোথায়, কেমন লাগছে? তফাৎ তো পরিষ্কার আছে। 2021-এ যখন প্রথম বিধায়ক হিসেবে নির্বাচিত হয়েছিলাম, মানুষ যারা গণদেবতা আমার বিধানসভায় যারা আশীর্বাদ করেছিলেন, স্যার রেজাল্ট দেখেছি আমরা 77 ছিলাম, একমাত্র প্রতিপক্ষ আমরা ছিলাম এবং সেখানে লড়াই দিয়েছিলাম আমরা। প্রতিটা ক্ষেত্রে সরকারের যে ভুল ভ্রান্তি, ত্রুটি বিচ্যুতি তুলে ধরেছিলাম বিধানসভাতে। শুধু বিধানসভাতে না, বিধানসভা বাইরেও আমরা মানুষকে বলেছিলাম। এখন বর্তমানে আমরা তো মানুষ জনাদেশ দিয়েছি, সেটা দেখেছি আমরা। 260টা সিট নিয়ে বাংলায় বিজেপি সরকার গঠন করেছে মাননীয় মুখ্যমন্ত্রী সকলের প্রিয় শুভেন্দু অধিকারীর নেতৃত্বে, মাননীয় আমাদের দেশের প্রধানমন্ত্রী সম্মানীয় শ্রী নরেন্দ্র মোদীজির আশীর্বাদ ধন্য এবং তার সহযোগিতায় সরকার চলবে। তো মানুষ সব খুশি, মানুষ, বাংলার মানুষ যেটা আমরা বোঝাতে পেরেছিলাম বা পেরেছি আমরা, আমাদের নেতৃত্বটা বোঝাতে পেরেছেন, আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব, রাজ্য নেতৃত্ব। মোদীজি বলেছেন সবার উদ্দেশ্যে, মালদাতেও মোদীজি সভা হয়েছে এবং সেটা আমার বিধানসভাতেই হয়েছিল, শাহপুর বাইপাসে। তিনি বলেছিলেন বাঁচার জন্য বিজেপি, বাঁচতে চাই, বিজেপি চাই, বিজেপি তাই। পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। ডবল ইঞ্জিন সরকারের আহ্বান তিনি করেছেন। মানুষ কিন্তু সবাই বিশ্বাস করে পদ্মফুলে ভোট দিয়েছে। আর এখন তো সরকার পক্ষ আমরা, অনেক গুরু দায়িত্ব আমাদের আছে। আমাদের যে সংকল্প পত্র, সেই সংকল্প পত্রতে বিভিন্ন সংকল্প যেগুলো আছে সেগুলো ফুলফিল করতে হবে, কথা নয় কাজ করতে হবে। মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন সকলের উদ্দেশ্যে যে কথা কম, কাজ করে দেখাতে হবে। আমি নয়, আমরা। অবশ্যই, এটা তো ভারতীয় জনতা পার্টি পরিবার। এখানে তো মাননীয় মুখ্যমন্ত্রী সেটা বলেছেন, আমি নই, আমরা সবাই, কেন্দ্রীয় নেতৃত্ব, রাজ্য নেতৃত্ব, আমাদের মন্ত্রিসভা গঠন হয়েছে, হবে আরো বৃহৎ আকারে। সেক্ষেত্রে সবাই মিলে একসাথে কাজ করবো। বাংলার উন্নয়ন, সোনার বাংলা তৈরি করা হচ্ছে আমাদের লক্ষ্য। বেশ। আচ্ছা, বিধানসভায় আপনি শপথ গ্রহণের অনুষ্ঠান আপনার কাছে নতুন কিছু নয়, এ নিয়ে আপনার কাছে দ্বিতীয়বার। কিন্তু আমরা দেখলাম এবং জানলাম মাছ ভাত দিয়ে লাঞ্চটা সেরেছেন। এই মাছ ভাত দিয়ে লাঞ্চ করার কারণটা কি? মানে শুধুই কি সেলিব্রেশন, নাকি কোনো একটা বার্তা দেওয়া? আমরা তো সবাই জানি বাঙালি, আমরা মাছে ভাতে বাঙালি, আমরা সবাই বলি না। এবং মাছে ভাতে বাঙালি বলতে যা বোঝায়, সেই ক্ষেত্রে আমরা দেখেছি, আপনিও দেখেছেন যে বিজেপি সরকার আসলে মাছ ভাত খাওয়া বন্ধ করে দেবে। অদ্ভুত বিষয়। তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি, মাননীয় তদানীন্তন মুখ্যমন্ত্রী, যে বিজেপি সরকার আসলে মাছ খাওয়া বন্ধ করে দেবে, এটা অদ্ভুত ব্যাপার। মানে কি করে মানুষের মধ্যে বিভ্রান্তি সরানো যায়, তার জন্য শত রকম চেষ্টা তিনি করেছেন। মাছ ভাত কেন খাওয়া বন্ধ করে দিবে? আজকেও আমাদের শপথ গ্রহণ অনুষ্ঠান ছিল, 2 দিনের শপথ গ্রহণ হবে আমাদের বিধায়কদের। ফার্স্ট ডে আজকে 13 তারিখ, আগামীকালকেও হবে। আজকে 144 জন বিধায়কের শপথ হয়েছে। মাননীয় আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় শপথ নিয়েছেন। বাকি যে 5 জন মন্ত্রী, তারাও, মাননীয় দিলীপ দা সহ, অগ্নিমিত্রাদি, আমাদের ক্ষুদিরাম টুডু, অশোক কীর্তনিয়া এবং অন্যান্য বিধায়ক 144 জন তারা শপথ নিয়েছেন। এবং আজকে আমাদের মেনু ছিল, যেটা আমাদের দুপুরবেলা খেলাম আমরা একসাথে, মাছ ভাত ছিল, আমরা সবাই একসাথে খেয়েছি, সবাই আনন্দ করেছি। আমরা মাছ ভাত তো নতুন নয়, চলেই, আমরা তো বাঙালি। আমার তো জন্মস্থান এখানে মালদাতে, আমরা বার্থ প্লেস সেই গ্রামে। আমরা মাছ ভাত খেয়েই বড় হয়েছি, মাছ মাংস তো আমরা খাই।
সেই ক্ষেত্রে নতুন কিছু না, এটা তো বাঙালির মেন যে কালচার সংস্কৃতি সেটা বজায় রাখা। সেলিব্রেশন। হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, এই যে বিধানসভায় শপথ গ্রহণের কথা বলেন বা আপনার ঢোকার কথা বললেন, কিন্তু বিধানসভার অন্দরে যখন প্রথমবার গিয়েছিলেন একজন বিধায়ক হয়ে শপথ নিতে, সেই যাত্রাপথ তো মোটো সহজ ছিল না আপনার কাছে। আমাদের মনে রয়েছে 2021 সালে যখন শাহাপুরে, মালদার শাহাপুরে, খুব বেশি বড় জনসভা ছিল না, ছোট জনসভায় আপনাকে গুলি করা হয় এবং আপনাকে তারপর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়, প্রায় একটা মরণ বাঁচন সমস্যা তৈরি হয়েছিল। এই যে দীর্ঘ লড়াই, সেইটা নিয়ে যদি একটু বলেন। সে তো সবাই আমরা জানি, এবং সেই ঘটনার কথাও আমরা সে জানি, সেটা বললে খুব কষ্টই হয় আমার। সেই 2021 সালে ইলেকশনের কয়েকদিন আগে শাহাপুর, যে আমার গ্রাম পঞ্চায়েত আছে, সেই শাহাপুর অঞ্চলে ঝন্টু মোড় একটা জায়গা আছে, সেখানে পদসভা ছিল সন্ধ্যাবেলা। সেই পদসভা করে, এটা আমাদের নির্বাচনী কার্যালয় ছিল, সেখানে আমরা সবাই বসে চা খাচ্ছিলাম, এবং সেইখানে পুরো গুলি করেছিল আমার প্রাণী মারার জন্য দুষ্কৃতীরা, যারা এন্টি সোশ্যাল। কোথায় লেগেছিল? পুরো এখানে লেগেছিল, পুরো গলাতে। গলাতে ওরা চেষ্টা করেছিল যে মাথায় গুলি করার, সঙ্গে সঙ্গে যদি ডেথ হয়ে যায়, স্পট ডেথের জন্য, মারার জন্য, প্রাণে মারার জন্য তো গুলিটা করেছিল। তো সেই ক্ষেত্রে গলায় লেগেছিল, সেটা ভেতরে গেছিল গুলি। এবং পরবর্তীতে আমাকে সবাই মালদা মেডিকেল কলেজে 2021 সালে ভর্তি করেন, এবং প্রভুর আশীর্বাদে, ভগবানের আশীর্বাদে বেঁচে আছি। এবারও বিধায়ক হিসেবে নির্বাচিত হয়েছি। প্রভু পাশে আছেন, ভগবান পাশে আছেন। সেই হিসাবে তো ডাক্তারবাবুরা চেষ্টা করেছিলেন, তাদের প্রচেষ্টায় সেটা সম্ভব হয়েছে। অপারেশন হয়েছিল রাতারাতি সেই সময়। সেবার জিতেছিলেন 15,000 ভোটে, 15,000 ওপরের ভোট, 15,456 লিড ছিল আমার। এবং সেটা বেড়ে এবার হয়েছে 50,000-এর ওপর ভোট। আমি বলছি যে এই যে আমি বলছি যে বিজেপির পশ্চিমবঙ্গে যে 0 থেকে 77, তারপরে যে 200 পার, উত্তরবঙ্গ কম বেশি বরাবরই আস্থা রেখেছে বিজেপির ওপর। জয়যাত্রাটা বলা যেতে পারে বিজেপির জয়যাত্রা উত্তরবঙ্গ থেকেই শুরু হয়েছিল। কেন মনে হয় যে বিজেপির প্রতি উত্তরবঙ্গ বরাবরই আস্থাশীল? আমাদের নেতৃত্বরা বলেছেন না যে 3 থেকে 77, 77 থেকে 200 পার হবে। তো 2016-তে 3 জন এমএলএ আমাদের ছিলেন, মাননীয় দিলীপ দা, মাননীয় আমাদের মনোজ টিগ্রাজি, স্বাধীন দা ছিলেন মালদা থেকে, এবং সেই ক্ষেত্রে 77 হলো আমরা। এখন তো 200 পার, 207 জন বিধায়ক আমাদের আছে। তো সেই ক্ষেত্রে মানুষ তো বিজেপির প্রতি আস্থা রেখেছে, এবং এই জয় হচ্ছে আমাদের সনাতনীদের জয়। আচ্ছা, এক দুহাত তুলে মানুষ ভোট দিয়েছে আমাদের। এবং বাঁচা, আমি প্রথমে বলছিলাম না, বাঁচার জন্য বিজেপি, সুরক্ষার জন্য বিজেপি। নিজেকে, আমাকে জেতার পর অনেকেই আমার সঙ্গে, অনেকের সাথে দেখা হয়েছে, বহু মানুষের সাথে দেখা হয়েছে, বিভিন্ন জায়গায় আমি গেছি। মহিলারা, মায়েরা এসে বলেছে যে আমরা মনে হচ্ছে যে প্রাণ খুলে চলতে পারবো, আমরা নিজের স্বাধীনতা পেলাম। আমরা নাকি একদিন স্বাধীনতা ছিল না, প্রকাশ্যে বলছে যে আমরা স্বাধীনতা পেলাম, বিজেপি ক্ষমতায় আসছে, মানে বিজেপি ক্ষমতায় এলো, আমরা স্বাধীনতা পেলাম, আমরা প্রাণ খুলে চলতে পারবো। মানে কি হারে মানুষের মধ্যে ভয় কাজ করছিল। ভয় মুক্ত প্রশাসন মোদীজি করেছে, আমাদের নেতা যশস্বী প্রধানমন্ত্রী করেছে। সেই ভয় মুক্ত প্রশাসন বিজেপি দেবে, সেটা বিজেপির অঙ্গীকার। বেশ, এই সুরক্ষা বারবার আপনার কথায় উঠে আসছে আপনার বক্তব্যে। এই কোট আনকোট এই সুরক্ষা আপনি বললেন, একটু আগে আমরা শুনলাম যে আপনার উপর কিভাবে আক্রমণ করা হয়েছিল। সেই দুষ্কৃতীরা কারা, ধরা পড়েছিল, খোঁজ পেয়েছিল? ধরা পড়েছিল, সেটা আইডেন্টিফাই হয়েছে। ধরা পড়লেও এই সরকার তো বুঝতে পারছেন, দুষ্কৃতীদের সরকার, এন্টি সোশ্যাল, সমাজ বিরোধী, চোর ডাকাত গুন্ডা বদমাইশ, তাদের সরকারে। বলছেন তৃণমূলের মদতপুষ্ট ছিল? অবশ্যই তৃণমূলের মদতপুষ্ট ছিল, তৃণমূল উৎসাহিত হয়েছে, না এত সাহস পাই কোথা থেকে? এই যে গুন্ডাবাজি চলছে, তোলাবাজি চলছে, কার উস্কানিতে মদত, কার মদতে চলছে? সেই সময় পুলিশের মদত ছিল, তৃণমূল নেতার মদত ছিল। যদি সরকার সেটাকে কঠোর হাতে মোকাবিলা করতো, তাহলে তারা সেই সাহসটাকে পেত। দুষ্কৃতীদের কোনো রকম সাহায্য ব্যবস্থা নাই, কোনো রকম কিছু ছিল না, সে তারা করে এসছে, এখন আর পারবে না। গুন্ডা আমরা ধ্বংস করে দেবো, গুন্ডাবাজি চলবে না। আমাদের সরকারের মূল লক্ষ্য, মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন, প্রশাসনের মিটিংয়ে আমি ছিলাম নবান্নতে সেদিন। আমাদের বিভিন্ন আধিকারিক যারা আছেন, জেলা, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, এসপি সাহেব, তাদের ডেকে পরিষ্কার বলেছেন আধিকারিকদের যে গুন্ডারাজ বন্ধ করতে হবে। কোনো রকম গরু পাচার হবে না। কোনো রকম গরু যদি পাচার হয় এবং সেটা যদি নিউজ চ্যানেলে আসে, মিডিয়াতে আসে, সোশ্যাল মিডিয়াতে আসে, কেউ যদি অভিযোগ করে, তাহলে সঙ্গে সঙ্গে যে থানা, আইসি বা ওসির আন্ডারে যে থানা, তাকে সাসপেন্ড হবে, এসপি ট্রান্সফার হবে।
সেই মুহূর্তে একদম পরিষ্কার বলেছেন মাননীয় মুখ্যমন্ত্রী, এবং বিধায়কদের বলেছেন যে সেই বিষয়ে ফলো আপ করার জন্য। কোথাও হবে না, এটা আমরা গ্যারান্টি দিচ্ছি। এটা হচ্ছে মোদিজি গ্যারান্টি, এটা বিজেপির গ্যারান্টি। মোদিজি যা গ্যারান্টি দেন, বিজেপি যে গ্যারান্টি দেয় সেটা কাজ করে। আমাদের সমস্ত ম্যানিফেস্টোতে ছিল, সংকল্প আমরা সব এক্সিকিউশন শুরু করেছি, আপনি দেখেছেন। একদম আমরা সেটা করবো, করে দেখাবো। সোনার বাংলা বলতে চাই বুঝে, সুশাসন বলতে চাই বুঝে, নারী সুরক্ষা বলতে চাই বুঝে, কর্মসংস্থান, শিল্প সব হবে, দেখবেন আমরা করে দেখাবো। বেশ। আচ্ছা, আপনার মালদার আপনি ভূমিপুত্র, আপনার বড় হয়ে ওঠা কর্মস্থল সবই মালদাকে কেন্দ্র করে। মালদার আমরা যদি রাজনীতির একটু দেখি, যে মালদার একটা রাজনীতিতে একটা বদলের ইতিহাস আছে। প্রথম কংগ্রেসের গড়, তারপর তৃণমূল, এবং বর্তমানে বিজেপি। এই যে যাত্রাপথের পরিবর্তন এই মুহূর্তে কি, কেন পরিবর্তনের কারণটা কোথায় বলে আপনার মনে হয়? মানুষ তো পরিবর্তনশীল। আমরা সবাই জানি যে বামফ্রন্ট ছিলেন একদিন 2000 সেই জ্যোতি বসুর সময় থেকে শুরু করে বুদ্ধদেব ভট্টাচার্য, মানুষ আশা করে তাদের ভোট দিয়েছিলেন। তার আশাহত হয়েছে সাধারণ মানুষ। অনেক বিশ্বাস করে মাননীয় মুখ্যমন্ত্রী করেছিলেন, মুখ্যমন্ত্রীকে মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী করেছিলেন 2011 সালে। পরপর 3 বার সুযোগ দিয়েছিল তৃণমূল কংগ্রেস। সেখানে আশাহত হয়েছে মানুষ। মানুষের মধ্যে একটা জিনিস পরীক্ষা চলে এসেছে, যেটা আমি বললাম, প্রতিটা ক্ষেত্রে সরকারের যে বঞ্চনা, দুর্নীতি, গুন্ডারাজ, মানুষ কিন্তু তার বিপক্ষে ভোট দিয়েছে বিজেপি। এবং মানুষের আস্থা, মানুষের যে বিশ্বাস, আমজনতা, গণদেবতা যারা পশ্চিমবঙ্গে আছেন, শুধু আমার বিধানসভাতে নয়, সব জায়গায় আপনি দেখুন একই রকম ট্রেন্ড আছে। পরিবর্তনের পক্ষে ভোট হয়েছে, 95% ভোট হয়েছে, 96% ভোট হয়েছে, কোথাও 92, কোথাও 91% ভোট হয়েছে। এটা কিসের লক্ষণ? এটা হচ্ছে পরিবর্তনের লক্ষণ। সেটা সব জায়গায় হয়েছে। মানুষ সুশাসন চাই। মানুষ, আমরা বলেছি রামরাজত্ব বলতে হচ্ছে সুশাসন। কাজও তো চাই, মানুষ কাজ চাই। মানুষ আমাদের দেখুন, আমি মালদা থেকে প্রতিনিধিত্ব করছি, মালদা বিধানসভা থেকে নির্বাচিত। আমার গণদেবতা যারা আছেন আমাকে নির্বাচিত করেছেন। মালদা থেকে কত পরিযায়ী শ্রমিক আছে ভাবতে পেরেছেন? তার কাজের জন্য কোথায় চলে যাচ্ছে? বাংলার বাইরে। তারা কি শখ করে যায়? কি করবে? কাজ নাই, পেট তো চালাতে হবে, মিনিমাম তো অর্থ লাগবে একটা সংসার চালাতে। তো আমাদের প্রতিশ্রুতি ছিল, প্রতিশ্রুতি এখনো আছে, যেটা সংকল্পপত্রতে আছে, আমরা কর্মসংস্থান দেব। আমাদের রাজত্বের শিল্প হবে, শিল্প ছাড়া তো উন্নয়ন সম্ভব নয়। অন রেকর্ড বলছেন কিন্তু। হ্যাঁ, অবশ্যই বলছি। আমরা তখনও বলে এসেছি, এখনো বলছি, আমরা করে দেখাবো। মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন না, কথা কম কাজ বেশি। আপনি জিজ্ঞেস করছেন তাই আমি বলছি। এটা আমাদের এজেন্ডা, এটা আমার কথা শুধু নয়। এজেন্ডা যেটা আছে, বাকি রাজ্য তো সরকার তো আমরা চালাচ্ছি, আমরা তো প্রমাণিত। এটা তো টেস্টিং এর ব্যাপার নয়, বিজেপি পারবে কি পারবে না। হ্যাঁ, এ তো পরীক্ষিত। ডাবল ইঞ্জিন সরকারে তো আরেকটু সুবিধা হওয়ার কথা। আহ্বান করেছি আমরা, মানুষ বিশ্বাস করে ডাবল ইঞ্জিন সরকারকে নিয়ে এসছে। কেন্দ্র এবং রাজ্যের যৌথ উদ্যোগে কাজ হবে, মানুষ সুফল পাবে। আজকে দেখুন, উত্তরবঙ্গের বঞ্চনার কথা আমরা বলি। উত্তরবঙ্গতে কি আছে? না হেলথ, না এডুকেশন, কি আমাদের সংকল্পপত্র ছিল উত্তরবঙ্গতে এইমস তৈরি হবে, আইআইএম তৈরি হবে, সেটা সরকার আমাদের করবে। বেশ, আমাকে একটা কথা বলুন, যে আপনাদের আমাদের মালদাতে 12টি বিধানসভার মধ্যে 4th মের আগে পর্যন্ত ছিল 8টি তৃণমূলের দখলে এবং 4টি বিজেপি সরকারের দখলে। 4ঠা মের পর ইকুয়েশনটা বদলে দাঁড়ায় 6-6, 6টি তৃণমূল এবং 6টি বিজেপি। এই যে ইকুয়েশনটা বদলালো, আপনি যেমন দ্বিতীয়বার জিতলেন, আপনাকে বাদ দিয়েও যদি বলি যে এই যে ইকুয়েশনটা বদলালো, 50% এলো মালদাকে যদি আমরা হিসেব করি, ইকুয়েশন বদলানোর কারণটা কি? মানে যদি আপনাকে বলি যে কারণটা কি, ইকুয়েশনটা কিভাবে বদলালো? ইকুয়েশন বদলানোর একটাই কারণ, হিন্দুত্বের জাগরণ। কিন্তু মালদায় তো প্রচুর, আমি অন দ্য রেকর্ড বলছি, হিন্দুত্বের জাগরণ। আপনি বুথ ওয়াইজ রেজাল্ট দেখুন, আপনি মালদা বিধানসভায় দেখুন, মালদা বিধানসভাতে 30% সংখ্যালঘু ভোটার আছে। তাদের সাথে যোগাযোগ আছে, আমার সম্পর্ক আছে। আমি ওল্ড মালদা পঞ্চায়েত সমিতির সভাপতি ছিলাম সেই সময়, 8 পরে, 8 থেকে 13 সময়। তো সেই ক্ষেত্রে কাজ তো ওইভাবে তো হয় না, সবকার সাথে সবকা বিকাশ, সবার সাথে সবার উন্নয়ন কথা মোদীজি বলেছেন। সেই ক্ষেত্রে সুফল সবাই পেয়েছে কেন্দ্রের প্রকল্পে।
কিন্তু একটা ভয় দেখানো রুলিং পার্টির পক্ষ থেকে সেই সময়কার সিপিএম থেকে শুরু করে এখন তৃণমূল কংগ্রেস এই সংখ্যালঘুদের এমন ভাবে ভয় দেখিয়ে রেখেছে না বিভিন্ন ভাবে তারা বিজেপিতে ভোট দিতে ভয় পায়। কিন্তু আমাদের সরকার কোন রকম সম্প্রদায় দেখে কোনো ধর্ম দেখে কাজ করবে না। করে উনি কোথাও কোনো রাজ্যতে করে উনি এবারও করবেন। আমরা কাজ করবো এখন সবার উন্নতি হবে, সবার কাজ হবে, সবার উন্নয়ন হবে। বেশ। তো সেক্ষেত্রে তারা আতঙ্কিত হয়ে তাদের ভুল ধারণা কাটবে, তারা দেয়নি ভোট। সে এক্সেপশনাল কিছু দিয়েছে, হ্যাঁ একদম পুরোপুরি দেয়নি বলাটা ভুল। কিন্তু আপনি যেখানে আমার বিধানসভাতে যেখানে 100% মুসলিম সংখ্যালঘু আছে সেখানে রেজাল্ট আপনি দেখুন আসেনি ভোট আমাদের। তো এটা পুরোপুরি সনাতনীদের জয় হয়েছে, হিন্দুদের জাগরণের এটা আমাদের ফল, তাদের জয়। মানে সংখ্যালঘু ইজ ইকুয়াল টু ভোট ব্যাংক, সেটা আপনার খুব একটা গুরুত্ব দেননি না। দেননি। কিন্তু একই সঙ্গে আপনি বা আপনাদের সরকার এটাও বলছে যে তাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই, তারা ভোট দিক বা না দিক তাদের জন্য আমরা রয়েছি। আমরা আছি, হ্যাঁ। কোন রকম পোস্ট পোল ভায়োলেন্স যেটা 21 দেখেছেন কি পরিস্থিতি আছে আপনারা সবাই জানেন, আপনি জানেন, আমি জানি। 321 জন কার্যকর্তা মারা হয়েছে আমাদের, ভাবতে পেরেছেন? বিজেপি পার্টি অফিস দখল, বিজেপি কর্মীদের ভয় দেখানো, জমি দখল, বাড়ি দখল সব করেছে তিনি। কিন্তু আমাদের আপনি দেখুন এই যে নির্বাচন রেজাল্ট হয়েছে 7 তারিখে, শুনেছেন কোথাও ডাইরেকশন আছে পার্টি থেকে, আমাদের দল থেকে, যে কোনো রকম ভাবে অন্যায় অত্যাচার হবে না। বিক্ষিপ্ত কিছু ঘটনা তো সে 2-4টা ছোটখাটো হতেই পারে, কিন্তু বড় কিছু ঘটনা ঘটেছে, একটা কোনো লোক মারা হয়েছে কোন ব্যক্তি পশ্চিমবঙ্গে দেখা যাবে না। এটাই হচ্ছে বিজেপি, এটাই হচ্ছে বিজেপির সাথে তৃণমূলের পার্থক্য। আমরা যেটা বলি সেটা করে দেখাই, মানুষ আমাদেরকে আস্থা করে ভোট দিয়েছে, সেই জন্য তো ভোটটা দিয়েছে না। বেশ। আমরা যেটা একটু আগেই জিজ্ঞেস করলাম যে বা বললাম যে মালদার যে রাজনীতি বদলাতে একটা ইতিহাস রয়েছে, এই নবনির্মিত বিজেপি সরকারের কাছে যদি তথাকথিত তৃণমূলের নেতা বা দলীয় কর্মীরা যদি সাহায্য না, যদি আশ্রয় চায়, যদি বিজেপিতে যোগদান করতে চায়, তাদের জন্য কি মন্তব্য, তাদের জন্য কি বার্তা? আশ্রয় অন্য জিনিস আর যোগদান করাটা অন্য জিনিস। যোগদান করার ব্যাপারে দলীয় সিদ্ধান্ত আছে, দলের সিদ্ধান্ত আমাদের আছে। মাননীয় রাজ্য সভাপতি সম্মানীয় শিক্ষক আমাদের শ্রমিক ভট্টাচার্য মহাশয় বলেছেন এখন কোন রকম যোগদান কর্মসূচি আমাদের নাই। আচ্ছা, যোগদান হবে কিনা সেটা দল সিদ্ধান্ত নেবে, দলীয়ভাবে সিদ্ধান্ত হওয়ার পর সেটা হবে। এই মুহূর্তে কিছুই ভাবছেন না? এই মুহূর্তে কোনো কিছু নাই। কোনো তৃণমূলের কোনো লোককে নেতাকে বিজেপিতে যোগদান করানো, তৃণমূলের কোনো মেম্বার, কোথাও গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদের মেম্বার, কোনো প্রধান তৃণমূলের বিজেপিতে, তৃণমূল থেকে ভাঙিয়ে বিজেপিতে নিয়ে আসা, যোগদান করানো, এই পরিকল্পনা বিজেপির এখন নাই। পরিষ্কার কথা। হ্যাঁ, রাজ্য সভাপতি বলেছেন, উনি তো ব্রডকাস্ট করেছেন তার কথা, সবাই আমরা জানি, বাংলার মানুষ জানে, গোটা দেশের লোক জানে। এই মুহূর্তে নেই, আগামীতে তো কি হবে সেটা দল যা সিদ্ধান্ত নেবে সেই মতো করেই হবে। বেশ। আচ্ছা, মালদা পশ্চিমবঙ্গের পর্যটন শিল্পের যদি আমরা মানচিত্রে দেখি, মালদা একটা জায়গা দখল করে রয়েছে গৌড় এবং তার ঐতিহাসিক নানারকম কর্মকাণ্ডের জন্য, ইতিহাসের জন্য। আপনার পরিকল্পনাগুলো কি? আপনার বিধানসভা থেকে পরিকল্পনাগুলো কি এবারে মানুষের জন্য বা আপনার জায়গার জন্য কি ভেবে রেখেছেন? অ্যাকচুয়ালি তো বঞ্চিত উত্তরবঙ্গ তথা মালদা উন্নয়ন হয়নি। মালদা একটি মাত্র মেডিকেল কলেজ আছে, যেটা আগে সদর হসপিটাল, ডিস্ট্রিক্ট হসপিটাল ছিল। ঠিক। এই সরকার আসার পর শুধু রং পাল্টেছে। সিপিএম এর সময় লাল ছিল, এখন সে রং হয়েছে নীল আর সাদা। কোনো রকম স্বাস্থ্য পরিষেবা বলতে কিচ্ছু নেই। মালদার মানুষ খুব দুঃখে কষ্টতে থাকে। সুচিকিৎসার জন্য মালদার মানুষকে বাইরে যেতে হয়, অন্য রাজ্যে যেতে হয় চিকিৎসার জন্য। শুধু মালদা না, গোটা বাংলার পরিস্থিতি একই আছে। তো মালদা মেডিকেল কলেজের অবস্থা খুব খারাপ। আমাদের মানুষের কাছে এটা আমরা অঙ্গীকারবদ্ধ, যেমন চিকিৎসা পরিষেবা বলতে যেটা বোঝায় সুচিকিৎসা পরিষেবা, সেটা আমরা দেবো, আমাদের সরকার সেটা দেবে। এবং আমি একজন জনপ্রতিনিধি হিসেবে, মালদার প্রতিনিধি হিসেবে এটা আমার দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে, এটা আমি মনে করি। সেটা প্রথম করাবো। আমাদের মালদাতে এয়ারপোর্ট নাই। আজকে উন্নয়নের তো অনেকগুলো স্টেপ আছে, অনেকগুলো তো তার মাধ্যম আছে, সেটা তো প্রয়োজন। মালদায় যদি এয়ারপোর্ট হয় প্রতিটা ক্ষেত্রে মানুষের সুবিধা হবে। মালদা এয়ারপোর্ট? হ্যাঁ অবশ্যই, কেন মালদা এয়ারপোর্ট হবে না? ওখানে কয়েকটা জেলার প্রাণ কেন্দ্র, পাশে ঝাড়খণ্ড, পাশে ঝাড়খণ্ড আছে, গঙ্গার ওপারে ঝাড়খণ্ড।
কয়েকটা জেলা আছে আমাদের, মুর্শিদাবাদ, মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, তার গেটওয়ে হচ্ছে মালদা। তো সেই ক্ষেত্রে আমাদের ইয়ে আছে, আমাদের লক্ষ্য আছে মালদা যেতে এয়ারপোর্ট হয়। কেন্দ্র সরকার তো এয়ারপোর্ট প্রচুর বানাচ্ছে, মালদা তো নয় কেন? আমরা বিধানসভায় কতবার বলেছি এয়ারপোর্ট তৈরি করার জন্য। এটা মিথ্যুক মমতা ব্যানার্জি। হ্যাঁ হয়ে যাবে, চালু হয়ে যাবে। কবে হবে, কিভাবে হবে, কোনো প্ল্যান নাই। আমরা করে দেখাবো। পরিকল্পনা শুরু হয়েছে বা শুরু হয়নি, হবে। এই তো সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী শপথ হলো, এখনো পুরো পূর্ণাঙ্গ সমস্ত মন্ত্রী এখনো শপথ না, পোক্ত চিন্তা ভাবনা তো রয়েছে, পুরো বক্ত চিন্তা ভাবনা সরার কোনো জায়গা নেই। আমরা করে দেখাবো। আমরা 6 জন বিধায়ক মালদাতে আছি, আমাদের সবার লক্ষ্য আছে, প্রত্যেকের লক্ষ্য আছে, কমন বিষয় আছে, কমন সমস্যা আছে। আর এই সমস্যাটা শুধু মালদার নয়, কয়েকটা জেলার। মালদা মিডিল জায়গা, পাশে বাংলাদেশের বর্ডার তো। আচ্ছা, তো হ্যাঁ, আমি নিজেও দেখেছি। হ্যাঁ, সবাই জানি আমরা। পাশে ঝাড়খণ্ড আছে, সাহেবগঞ্জ থেকে শুরু করে আমাদের ওপর রাজমহল থেকে শুরু করে পাকুড়, পাশাপাশি। মালদায় হলে সবার সুবিধা হবে, সেটা করে দেখাবো। চিকিৎসা ব্যবস্থা যেটা ভালো হয় সেটা আমরা করবো। এখনো বহু সমস্যা মানুষের, জল জীবন, জলের তো কেন্দ্রের প্রকল্প, কেন্দ্রের মোদীজির স্বপ্নের প্রকল্প, পরিশুদ্ধ পানীয় জল পৌঁছানোর জন্য 3 টাইম জল যাবে বাড়ি বাড়ি, নলের মাধ্যমে জল, নল সে জল। কোনো লোক জল পায় না। আমি যেখানে প্রচারে গেছি সেখানে মানুষ আমাকে ধরেছে, দাদা আমরা জল পাচ্ছি না, আদিবাসী গ্রাম জল পায় না, রাস্তা নাই, তারা ধরেছে। আমরা বলেছি কোনো চিন্তা করেন না, বিজেপি আসছে, বিজেপি সরকার তৈরি হচ্ছে, জল জীবন মিশন কার্যকরী হবে। মাননীয় মুখ্যমন্ত্রী অর্ডার দিয়ে দিয়েছেন সমস্ত স্কুল যাতে ঠিক মতো আর যদি মানে শুরু হয় কাজ, যাতে মানুষ তার সুফল পায়। সড়ক যোজনা কাজ হচ্ছে না, প্রধানমন্ত্রী সড়ক যোজনা আছে, গ্রামীণ কাঁচা রাস্তা সেই বান্ধারতাম ব্রিটিশ আমাদের পড়ে আছে। একটু বৃষ্টি হলে মাটির রাস্তা কাদা হয়ে যায়, মানুষ চলতে পারে না। আমি তো গ্রামের ছেলে, আমি তো ভুক্তভোগিতা। আমার বাড়িতে যদি কোনোদিন আসেন, আমি আপনাকে স্বাগত, ওয়েলকাম করছি। আসবো কিন্তু। হ্যাঁ, আসবেন। আমার গাড়িতে বর্ষাকালে, মানে আমার বাড়িতে যেতে গেলে ভয়ঙ্কর অবস্থা রাস্তা। আজও হ্যাঁ, হয়নি। আচ্ছা, এই সরকার করতে দেয়নি। কতবার বিধানসভায় বলেছি, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট প্রশাসনের যিনি চিঠি করেছি, করেন। কি জবাব কি আসতো? হয় না, টাকা নাই, ফান্ড নাই, চুরি করে সব শেষ করে দিচ্ছে, করবে হবে কোত্থেকে? তো গ্রামীণ রাস্তার অবস্থা খুব ভালো, বেহাল অবস্থা আছে। আমরা সেটা প্রধানমন্ত্রী সড়ক যোজনার মাধ্যমে করবো। সেটা তখন বদলাবে নিশ্চয়ই। হ্যাঁ, বদলাবে। গ্রামীণ মানুষের যে বাড়ি করার যে প্রকল্প আছে, প্রধানমন্ত্রী আবাস যোজনা, মোদীজি সব প্রকল্প আছে কেন্দ্র সরকার, বাড়ি পায়নি, সেখানে কাটমানি হয়েছে। কিছু লোক, তৃণমূল নেতা, তার পাকা বাড়ি, সে টাকা পেয়েছে। আমরা সেই স্কিম চালু করবো। তাদের এখন কি হবে? তারা বাড়ি করার টাকা পাবে, তারা বাড়ি করতে হবে, কোনো রকম দুর্নীতি হবে না, করাপশন হবে না। দেখবেন তো সুফল পাই কিনা, আপনি খোঁজ নেবেন, আমরা করে দেখাবো। গ্রামীণ রাস্তা, কাঁচা রাস্তা পাকা হবে সড়ক যোজনার মাধ্যমে, প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে তার বাড়ি পাবে, সেই আবাস যোজনার মাধ্যমে ঘর তৈরি হবে, জল জীবন মিশন প্রকল্পের মাধ্যমে জল যাবে। এবং সর্বোপরি সব থেকে বড় যেটা সমস্যা ছিল মানুষের স্বাস্থ্য পরিষেবার জন্য, যেটা প্রথমে বলছিল, আলোচনা হচ্ছিল আপনার সাথে, আয়ুষ্মান ভারত যোজনা, 5 লক্ষ টাকা চিকিৎসা পরিষেবা বছরে, সেটা মমতা ব্যানার্জি চালু করতে দেন। আমাদের সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী শপথ গ্রহণ করার পরে তিনি ডাইরেকশন দিয়েছেন এবং সেটা তার প্রসেস শুরু হয়েছে। বছরে 5 লক্ষ টাকা চিকিৎসা পরিষেবা পাবে মানুষ, ভারতবর্ষের যে কোনো জায়গায় সেই চিকিৎসা পরিষেবা সে পাবে, যেখানে মানে যে কোনো জায়গাতে গেলে সেই পরিষেবা মানুষ পাবে, সেটাও ব্যবহার করতে পারবে। আচ্ছা, এই যে বললেন যে এই প্রকল্পগুলো আপনাদের চিন্তা ভাবনা চলছিল, নির্দেশ পেয়েছেন, কোনো কি টাইম লিমিট বেঁধে দেওয়া হয়েছে না যত দ্রুত সম্ভব তত করা হবে? টাইম লিমিট বেঁধে দেওয়া হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে পুরো 45 দিনের মধ্যে কাজ দেখাতে হবে। টাইম লিমিট। আচ্ছা, সমস্ত জেলা শাসক 1.5 মাসের মধ্যে কাজ শুরু করতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন। একেবারে আপনার আর বেশি সময় আমরা নেব না, একেবারে শেষে আমরা চলে এসেছি। সেটা হচ্ছে, যেহেতু আপনার অঞ্চল থেকে খুব বেশি দূর নয় মোথাবাড়ি, আমরা কিছুদিন আগে দেখলাম যে মোথাবাড়িকে কেন্দ্র করে যে সমস্যা বললে সেটাকে ছোট করে বলা হবে, যে বিতর্ক, যে দুর্ঘটনা হতে হতে বেঁচে যাওয়ার এরকম পরিস্থিতি তৈরি হয়েছিল। আচ্ছা, মোথাবাড়িতে ঠিক কি ঘটনা ঘটেছিল বা ভোটের পর এখন সেখানকার অবস্থা কেমন, কি চাইছে সেখানকার মানুষ? মোথাবাড়ির ঘটনা তো আমরা জানি সবাই, এবং মুর্শিদাবাদের শামশেরগঞ্জের ঘটনা আমরা সব জানি। সেই ক্ষেত্রে শামশেরগঞ্জের ঘটনা ঘটেছিল, তারই একটা মানে ওখানে সেই ঘটনা পরিপ্রেক্ষিতে সেখানে একটা ঘটনা ঘটেছিল, হিন্দু নিধন। এটা কিছু না, কোনো হিন্দু থাকবে না এখানে,
কিছু জিহাদি, সংখ্যালঘু জিহাদি তারা হিন্দুর বাড়িঘর মন্দির ভেঙে দাও, গুড়িয়ে দাও, থাকবে না। সেখানে তাজিয়ার নাম করে দোকানপাট ভাঙচুর হলো, মন্দির ভাঙচুর হয়েছিল। সেখানে রাজ্য কমিটির নির্দেশে আমাকে যাওয়ার কথা বলা হয়েছিল। আমার সাথে মাননীয় 2জন বিধায়ক সাথে ছিলেন। যেদিন ঘটনাটা ঘটলো তারপরে দিন সকালবেলা গাজলের বিধায়ক মাননীয় চিন্ময় দেব বর্মন, রহিপুরের বিধায়ক আমাদের জুয়েল মুর্মু মহাশয়, আমরা গেছিলাম। আমাদের যেতেও দেয়নি, রাস্তায় আটকে দিয়েছিল এই পশ্চিমবঙ্গের পুলিশ, দলদাস পুলিশ, তৃণমূলের ক্যাডারেরা। সেই সময় আমরা দেখা করতে যেতে পারিনি যে তাদের যে অবস্থা, তাদের যে করুণ অবস্থা, তাদের বাড়িঘর ভেঙে দেওয়া হয়েছে, তাদের কি অবস্থায় আছে, যেতে দেওয়া হয়নি। সেই ক্ষেত্রে আমরা পুলিশের সঙ্গে দেখা করেছিলাম। হিন্দুদের বাড়ি ভাঙলো, হিন্দুদের দোকান লুটপাট করলো, মন্দির ভাঙলো, আদরে হিন্দুদের পুলিশ অ্যারেস্ট করলো। আমাদের টিম, বিজেপি প্রতিনিধি দল এসপির সঙ্গে দেখা করেছিলাম, তদানন্তর এসপি সেই সময়কার দেখছি। বলে ব্যালেন্স করতে হবে, করেছো তো কারা আমরা সবাই জানি, ব্যালেন্স, হ্যাঁ ব্যালেন্স করতে হবে, কারণ ভোট ব্যাংকের ব্যাপার আছে। তো শুধু তো ওদের অ্যারেস্ট করলে হবে না, জিহাদিদের অ্যারেস্ট করলে তো হবে না। এই জিনিস হয়েছে, মানুষ তার উত্তর দিয়ে দিয়েছে, এটা পুরনো পাস্ট হয়ে গেছে। না, মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছিলেন, আমি বলছি গোপালদা, মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছিলেন তারা বাইরের, তারা ওখানকার বা এখানকার কেউ না, তারা বাইরে থেকে এসেছে, সব স্থানীয়। আমি দায়িত্ব সহকারে বলছি আপনাকে, পুলিশ অ্যারেস্ট করেছিল কিছু কিছু লোককে। মূল কালপিট তো পুলিশ অ্যারেস্ট করেনি, সে তো তৃণমূল নেতা, অ্যারেস্ট করবে কি করে পুলিশ? কি বলছেন? হ্যাঁ, সব স্থানীয়, তারা সব মোথাবাড়ি। আমি দায়িত্ব সহকারে বলছি, আমি ওখানকার স্থানীয়, লোকাল, জানি না, মালদার লোক আমি। তাদের বিরুদ্ধে কি এখন ব্যবস্থা নেওয়া হবে যারা দুষ্কর্ম? অবশ্যই, যাদের সমস্ত পুরানো কেস রিওপেন করা হবে, করছেন তো মাননীয় আমাদের মুখ্যমন্ত্রী। পুরনো ঘটনা সমস্ত আপনি দেখলেন, এখানে আমাদের ইয়ে নিয়ে বিভিন্ন যে ঘটনাগুলো ঘটেছে, অনেক কেস ইয়ে হচ্ছে, আমাদের রিওপেন হচ্ছে, হবে। বেশ, একেবারে শেষ প্রশ্ন, সেটা হচ্ছে যে বিরোধীদের উদ্দেশ্যে বা এবং পাশাপাশি গণদেবতার উদ্দেশ্যে আপনাদের কি বার্তা দেবেন? গণদেবতার উদ্দেশ্যে একটাই বার্তা, মানুষ আমাদের প্রতি আস্থা রেখেছেন, দুহাত তুলে আশীর্বাদ করেছেন মানুষ, আমাদের বাংলার মানুষ, সরকার আমাদের হয়েছে। আমরা মানুষের কাজ করতে চাই, এবং সুশাসন বলতে যা বোঝায়, বলতে গেলে ব্যাখ্যা করলে তো প্রচুর সময় লাগে। সুশাসন যদি আপনি বলেন সুশাসন কাহাকে বলে, ব্যাখ্যা করতে হবে। তো সুশাসন আমাদের সরকার দেবে, এটা আমাদের অঙ্গীকার, এটা আমাদের সংকল্প। আমরা মহিলা সুরক্ষায় প্রায়োরিটি দেব, এবং দুর্নীতিমুক্ত প্রশাসন হবে। আপনি দেখেছেন কালকে অর্ডার পাস হয়েছে রাজ্য সরকার আমাদের, যে 10:15 ডিউটি করতে হবে। ওয়ার্ক কালচার নষ্ট হয়ে গেছে বাংলায়। 10:15 যাবে অফিসে, এবং 5:15 পর্যন্ত সে ডিউটি করবে। এবং উনি দায়িত্ব নিয়ে বলছেন গোপালদা, যেটা আপনাকেও বলা, যে বারবার নারী সুরক্ষার কথাটা বলা হচ্ছে, যে এবং আপনারা বিজেপি সরকার যারা বারবার আগেও বলেছেন এবং ক্ষমতা আসার পরেও বলেছেন যে দ্বিতীয় অভয়া এ রাজ্যে আর হবে না। অভয়াকাণ্ড অবশ্যই হবে, অবশ্যই হবে না। কারণ দুর্নীতিমুক্ত প্রশাসন এবং সুরক্ষা বলতে যা বোঝায়, সকলের সুরক্ষা হবে, সবাই সুরক্ষিত থাকবে, মায়েরা যেমন সুরক্ষিত থাকবে, সমস্ত মানুষ, শিক্ষিত বেকার থেকে শুরু করে সমস্ত শ্রেণীর মানুষ সুরক্ষিত থাকবে, তার অধিকার সে ফিরে পাবে। আজ কৃষক বঞ্চিত হচ্ছে, প্রতিটা ক্ষেত্রে আলুর দাম নেই, আত্মহত্যা করছে চাষিরা, সার নিয়ে কালোবাজারি হচ্ছে, ফাটকাবাজি হচ্ছে। টিএমসি নেতা জড়িত ছিল এর মধ্যে, অফিসারদের সাথে বলে হয়ে গেল। আমার এলাকায় প্রচুর আলু চাষি আছে, পশ্চিমবঙ্গের হুগলি ফুগলি সমস্ত আলু চাষি, তারা আত্মহত্যা করছে কেন? ফসল বীমা যোজনা চালু হয়নি, বৃষ্টি জল জমছে, আলু পচে যাচ্ছে, কোনো রকম ইন্স্যুরেন্স নাই। প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা চালু করা দরকার ছিল, করেনি সরকার। আমরা করে দেখাবো, চাষি আত্মহত্যা করবে না, চাষি তার ফসলের দাম পাবে, সকলের অধিকার মানুষ ফিরে পাবে, সমস্ত শ্রেণীর মানুষের কাজ হবে, কর্মসংস্থান হবে, চাকরি হবে, কাজ হবে, মানুষ হেলথ এডুকেশন ডেভেলপ হবে। প্রাইমারি স্কুলের অবস্থা দেখতেছেন আপনি, ছাত্র নেই, কেমন ছাত্র নেই? গরিব, রিক্সা চালিয়ে খায়, ঠেলা চালিয়ে খায়, টোটো চালায়, তার ছেলেকে পড়ায় কোথায়? নার্সারি স্কুল। কেন? শখে। আর বিরোধীদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? বিরোধিতা তারা করবে, যার যেটা ভালো লাগে সেটা করবে, কোনো রকম অত্যাচার হবে না। এটা বিজেপি ভয় দেখিয়ে, চমকে, বাড়িতে আগুন লাগিয়ে, বোমা মেরে বিরোধী পার্টিকে কোনো রকম ডিস্টার্ব করবে না। যার যেটা ভালো লাগে সেটা পার্টি। বেশ বেশ, অনেক ধন্যবাদ গোপালদা, ভালো থাকবেন।